কমিটির সম্মানিত সভাপতি, তোমাদের প্রিয় প্রধান শিক্ষক মণ্ডলী ও ছাত্রী বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 10-এর যারা 4টা সেকশনে তারা এখানে উপস্থিত আছে। তোমরা কি জানো যে তোমাদেরকে আজকে এখানে কেন, কি বলে এখানে আনা হয়েছে? এখনো 11:40 বাজে না। আমার একটা বাজে গুণ হলো, আমার হাতে মাইক গেলে মাইক আমি ছাড়ি না। ধরো এখন থেকে ঘন্টাখানিক এই মাইক আমার কাছে থাকবে, এদের কারোর কাছে আমি 1 ঘন্টার মধ্যে মাইক দিতে পারবো না। আমার আজকের অনুষ্ঠানে 2-3টা পর্ব আছে। একটা হলো তোমাদের উদ্দেশ্যে আমি একটু কয়েকটি কথা বলবো, সেটা হয়তো 4-5 মিনিট। তারপর তোমাদের কুইজ কম্পিটিশন একটা হবে। সেই নিয়মটা হলো, আমি একটা প্রশ্ন করব, তোমরা অনেকে হাত তুলবে, আমি যাকে অ্যালাউ করব সে বক্তব্য রাখবে, উত্তর দিবে। তার উত্তর সঠিক হলে তখনই পুরস্কারটা দিয়ে দিব, 1 by 1। পুরস্কার সবার শেষে না, কারণ কে কোনটা পারছে এটা তো আমি জানি না। নগদ পুরস্কার দিলে আমার এত হিসাব রাখার প্রয়োজন নেই। তার আগে আরও একটি পর্ব আছে, সেটা যখন শুরু করব তখন বলবো। এই কারণে আমরা তোমাদের কাছ থেকে 2-3টা প্রশ্ন নিতে চাই যে এই প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে এই প্রতিষ্ঠানটা কি করবে। এই প্রতিষ্ঠানটা একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার কথা, হচ্ছে না কেন? সীমাবদ্ধতা কোথায়? কাউকে কোনো উদ্দেশ্য করে, কোনো মহলকে টার্গেট করে কথা বলা যাবে না। ইন জেনারেল পরামর্শ দিতে হবে। কিংবা আমার কাছে যদি কেউ কিছু জানতে চায় আমার জীবনী কিংবা আমার কোনো ব্যাপার নিয়ে, সেটাও সুযোগ আছে। সেটা আমরা 5-7 মিনিট সময় ব্যয় করে তারপর আমরা ওইটা যাবো, কারণ এই সুযোগটা আবার কবে পাবো জানি না। একসাথে আমি সবগুলো কাজই করতে চাই, কেন আমার উদ্দেশ্য খালি পুরস্কার দেওয়া না, এই স্কুলের সমস্যা জানা, সমাধান করা, সেটাও আমার ব্যাপার। আমার বক্তৃতার শুরুতে আজকে এটা হলো প্রথম আলো, একটা পত্রিকা, অত্যন্ত জনপ্রিয়, গ্রহণযোগ্য, যে পত্রিকা প্রত্যেকটা খবর অথেন্টিক বলে সবাই মনে করে। একটি ভদ্রলোকে আজকে তা ইম্পর্টেন্ট একটি দিন, স্যামসন এইচ চৌধুরী, তার একটা কমন ডায়লগ সে সব সময় বলতেন। সে মাছরাঙা টেলিভিশনের মালিক, সে স্কয়ার হাসপাতালের মালিক পান্থপথে, যেটা সে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মালিক। এগুলো কমন যেগুলো সেগুলো বললাম, আরও অনেক কিছু আছে, বিভিন্ন দায়িত্ব। ম্যারিল এবং টয়লেটিস, যেগুলো ম্যারিল এবং সেনোরা, এটা তাদের কোম্পানি। তার একটা কমন ডায়লগ ছিল, মানুষকে মোটিভেশন করতেন, ইফ ইউ লাভ পিপল, গড উইল লাভ ইউ। সে 86 বছর বয়সে মারা গেছেন। 13 সালে 21-এ পদকপ্রাপ্ত। পাবনা একটা অজপাড়াগায় ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন। হাঁটি পা করে আমেরিকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সব কিছু করে এমন কিছু করে গেছেন, আমরা সবাই তাকে অনেক সম্মান করি। জীবনের লক্ষ্য হলো এমন একটা জায়গায় যাওয়া, তুমি সাকসেসফুল হয়েছো, এটা তোমার পরিবারের, সমাজের কাজে লেগেছে, কিংবা আরও বড় কিছু হলে দেশের কাজে, বিশ্বের কাজেও লাগতে পারো তুমি। তোমাদের কয়েকটি পরামর্শ দিয়ে আমি আমার বক্তব্য পর্ব শেষ করব। যখন যেটা করবা মনোযোগ দিয়ে করবা। এটা আমরা ছোটোবেলায় শুনেছি, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। সেটাকে আরও বড়, তখন খেলা আর পড়া দুইটাই কাজ ছিল। এখন তোমাদের এই যে মোবাইলে আসা, মোবাইলের জগতে বিচরণ করা, চ্যাটিং করা, ফেসবুক দেখা, এটাও একটা কাজের মধ্যে তোমাদের সংযুক্ত হয়েছে। তো আমিও একই পরামর্শ দেবো, যখন যেটা, যেমন আমি এখানে আসছি, তুমি শিওর থাকো
আমি 1-1.5 ঘন্টার মধ্যে কোনো ফোন ধরতেও পারি, নাও ধরতে পারি, কোনো ফোন দেবো না। আমি এই কাজে আসছি, আমার মনন, ধ্যান, ধারণা, চেতনা সব কিছু এইটা নিয়ে। এইটাকে কিভাবে সুন্দর করা যাবে, সার্থক করা যাবে, সাকসেসফুল করা যাবে, তোমাদের জন্য পছন্দনীয় হবে, তোমরা ভালো লাগবে, এইটা নিয়ে আমি চিন্তা করবো। অন্য কিছু আমার চিন্তা করার দরকার নেই। একটু পরে তোমাদের আজকে একটা খেলা আছে 3টার সময়, ফাইনাল খেলা, অদরচন্দ্র উচ্চ বিদ্যালয় ভার্সেস সাবা উচ্চ বালিকা বিদ্যালয় মহিলা ফুটবল টিমে, গণবিদ্যাপীঠ নয়হাটে, সেখানে যাব, সেই খেলা দেখব। তারপর সন্ধ্যায় একটা আমার পলিটিক্যাল অনুষ্ঠান আছে। যখন জেগে যাবো মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আর একটা কথা আমি প্রায়শ বলি, সেটা হলো ফ্যামিলি ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন। ডেস্টিনেশন হলো তো একটা ট্যুরিজমের ভাষা। বিমানে যারা কোথাও ভ্রমণ করে, তুমি ট্রানজিট হলে এক জায়গায় বিমানটা থাকে তেল নেওয়ার জন্য, অন্য কাজের জন্য, আর যেখানে সবার শেষে গিয়ে পৌঁছবে সেইটা বলে ডেস্টিনেশন। তুমি ধরো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ব্যথা পেলা, অজ্ঞান হয়ে পড়ে আছো, কেউ তোমাকে দয়া পরশ হয়ে কোনো আশেপাশে কোনো ক্লিনিক কিংবা হাসপাতালে নিয়ে গেল, আশেপাশে তোমার 2-1 পরিচিত জন এসে তোমাকে প্রাথমিকভাবে টেক কেয়ার করলো, আলটিমেটলি ফ্যামিলি একটু পরে খবর পেল তুমি হাসপাতালে 15 দিন, 12 দিন, 9 দিন, 7 দিন ছিলা। এই পুরা সময়টা তোমার ফ্যামিলি কিন্তু তোমার পাশে থাকবে। ওই বন্ধুবান্ধবরা কিন্তু ওই 15 দিন নাও থাকতে পারে। অতএব তোমার বিপদে সবচেয়ে বেশি কাছে এগিয়ে আসবে কিন্তু তোমার পরিবার, এতে কোনো সন্দেহ নেই। অতএব তুমি জীবনে যাই করো, এই ক্ষেত্রে তোমার বাবা মা, বড় ভাই বোন, তুমি যখন আরও বড় হবা, বয়স বাড়বে, যখন তুমি ম্যারিড করবা, তখন তোমার হাজব্যান্ড, আরও বড় হলে তখন সন্তান, পরিবার বলতে আমি এইটা মিন করছি। অতএব জীবনে যাই করো, পরিবারের সাপোর্ট নিয়ে, পরিবারকে ম্যানেজ করে, পরিবারকে সাথে নিয়ে কাজগুলো করলে সেই কাজ বেশি প্রশংসা পাবা, সেই কাজের গুরুত্ব বেশি, মনের শান্তি পাবা, এবং একসময় মানুষ বলবে যে না, উনি একটা ভালো মানুষ ছিল। অনেকে পরিবারকে বাদ দিয়ে অনেক কিছু করেছে, হয়, কিন্তু সেই সম্মান আর পরিবারকে সাথে নিয়ে সাকসেসফুল হওয়া, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেটা তুমি এখন বুঝবে না, যখন বয়স হবে তখন বুঝবে। আর একটা হলো যে মানবিক গুণ সম্পন্ন হতে হবে। মানবিক গুণ বলতে আমি সেইটা মিন করছি, এটা যদি এখন থেকে তুমি অর্জন না করো, একটা হাসপাতালে অসহায় একটা রোগী তোমার সামনে পড়ে গেল, সে অনেক টাকা চাচ্ছে, তুমি এত টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু তুমি 10 টাকা দিতে পারো, 2 টাকা দিতে পারো, তোমার সাধ্য অনুযায়ী তাকে 2 টাকা দিয়ে হেল্প করো, একটা পরামর্শ দিয়ে হেল্প করো। একটু পড়াশোনা বাদ দিয়ে একটা লোককে যদি পরামর্শ দাও, তোমার কাছে আসছে, আর তুমি বিরক্ত হচ্ছে, যাও আমি পড়তে যাবো, আমার কি বুদ্ধি নিতে আসছে, আমার কাছে কি সহযোগিতা চায়, তারটা শুনো, কোনো হেল্প দরকার নাই। ওই লোকটা যে তার দুঃখের কাহিনী তোমার কাছে বলতে পারলো, সে কিন্তু একটু হালকা হলো, মনটা ভালো হলো, এইটা অনেক ইম্পর্টেন্ট জীবনের জন্য। তারপরে একসময় তোমার অনেক টাকা হলো, অনেক একটা বড় অফিসে চাকরি করলা, তুমি ইচ্ছা করলে চাকরি দিতে পারো, কিন্তু তোমার মনটা কিন্তু বড় হয় নাই, মনটা কিন্তু ওই ছোটই রয়ে গেছে। তুমি বড় হওয়ার সাথে সাথে মনটাকেও বড় করতে হবে, তা না হলে সমাজে, রাষ্ট্রে, প্রতিষ্ঠানে কোনো কাজে তোমাদেরকে লাগানো যাবে না। অতএব এখন থেকে সেই অভ্যাসটা, সেই চর্চাটা তোমাদের করতে হবে, মাথায় রাখো। আমার শেষ কথা, আগে আমরা মনে করতাম, বিশ্বাস করতাম যে শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ। বিগত 15-20 বছরে এখন আমি বিশ্বাস করি না শিক্ষিত মানুষরা সব ভালো মানুষ হয় না। তোমাদের প্রথম কাজ শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া। সমাজে অনেক অমানুষ আছে, আমাদের আশেপাশে আছে, নাম বলতে চাই না, যারা অনার্স পাস করা, মাস্টার্স পাস করা, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কিন্তু মানুষ হয়নি। মানুষের ডেফিনিশন আলাদা, সেটা এক একজন এক একভাবে ডিফাইন করতে পারে, সেটা সার্বজনীন কোনো সংজ্ঞা নাই। কিন্তু বেশিরভাগ মানুষ যখন মনে করে যে সে একজন ভালো মানুষ, তুমি ধরে নিমা সে আসলে ভালো মানুষ।
সমাজে প্রতিষ্ঠিত হলে, কোনো কিছু করতে হলে, চাকরি করতে হইলে, ভালো কিছু করতে হইলে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হলে, এরকম জায়গায় যেতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই। কিন্তু অনেক অশিক্ষিত লোক আছে যারা ভালো মানুষ, আমার আশেপাশে আছে, 8 পাস 10 পাস ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে, কিন্তু অসম্ভব ভালো মানুষ, যাদের কাছ থেকে আমরাও অনেক শিক্ষা নিতে পারি। ভূপেন হাজারিকে একটা জনপ্রিয় গান আছে, নিজে লিখেছেন, নিজে সুর করেছেন, হ্যাঁ, নিজে গেয়েছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি তুমি মানুষ পেতে পারে না। গানের লাস্টের দিকে একটা লাইন আছে, মানুষ মানুষ যদি সে না হয় দানব, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। এটা সেই সব অমানুষদের নিয়ে বলছে যে এত জন্তু জানোয়ারের মধ্যে তোমার বিবেক আছে বলে তোমাকে মানুষ বলা হয়। আমার বিবেকটাই নষ্ট হয়ে গেছে। আমরা যখন শিক্ষিত হই, আমার বিবেকটা জাগ্রত থাকে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা এই কথা এখানে বলা যাবে না, ওকে সম্মান দিতে হবে, চেয়ার থেকে দাঁড়াতে হবে। আমার বিবেক বলতেছে যে এইটাই নফস, এইটাই কালচার, এইটাই সামাজিকতা, এইটাই ইসলামের রীতিনীতি, এখন নামাজ পড়তে হবে, ও নামাজ পড়তে সামনে দিয়ে যাওয়া যাবে না। কিন্তু সেই বিবেকটা যখন নষ্ট হয়ে যায়, তাকে আর মানুষ বলা যায় না। যে তোমরা লেখাপড়ার পাশাপাশি মানুষ হওয়ার ব্যাপারটা গুরুত্ব দিবা, যে না আমাকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার সালাউদ্দিন বলেছে লেখাপড়া শিখলেই হবে না, মানুষ হওয়ার ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কারেন্ট আসছে। আমার আজকে তোমাদেরকে নিয়ে এই উপদেশ এখানেই শেষ। বুঝি আমাকে এখানে গেলে ভালো হবে না এখান থেকে